আসসালামু আলাইকুম এইচএসসি 26 তোমরা দেখতে পাচ্ছ প্রাণীবিজ্ঞানের লাস্ট ভিউ টপিকস নিয়ে তোমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে। শেষ মুহূর্তে এসে হযবরলভাবে সব কিছু কিন্তু পড়া যাবে না, অর্থাৎ তুমি মাত্র অল্প টাইমে জুলজি বইয়ের এমন কিছু কিছু টপিকস রয়েছে যে টপিকসগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে জানো? কারণ প্রশ্ন যদি কঠিন হয় ওই জায়গাগুলো থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ওই জায়গাগুলো থেকে তুমি যতই পড়ো না কেন তুমি দেখবে ভুলে যাবা। তার মানে এটা হচ্ছে তোমার মনে রাখার জন্য লাস্ট একটা ডোজ। এই ডোজটা অবশ্যই তুমি গ্রহণ করো ভালো করে, কোনো টাইম ওয়েস্ট করবো না। চলো লাস্ট ভিউ টপিকসগুলো কী কী আমরা সেটা দেখে নিই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি মূলত আলোচনা করা শুরু করেছি একদম প্রথম অধ্যায় থেকে। দেখো লেখা রয়েছে সিলম, অর্থাৎ আমি তোমাদের আলোচনা করছি সিলম থেকে। আমরা সবাই জানি সিলম মূলত হয় ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে, এবং সিলম ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে যে একটা পর্দা হয় এই পর্দার নামটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা, এবং এটা সে কিন্তু মেসোডার্ম স্তর থেকে। সিলম মূলত তিন ধরনের, তাই না? একটা হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট। তাহলে আমরা যদি একটু তাকাই তাহলে দেখো যেটা অ্যাসিলোমেট, মনে রাখবা অ্যাসিলোমেটের উদাহরণ হচ্ছে 1 থেকে 3 নম্বর পর্ব। তার মানে কি কি বলতো? পরিফেরা, নিডারিয়া এবং প্ল্যাটিহেল মিনথেস। পরিফেরা, নিডারিয়া এবং প্ল্যাটিহেল মিনথেস। চলো আসো সুডোসিলোমেটের জাস্ট শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে মূলত কোন পর্বে পাওয়া যায়, সেটা হচ্ছে নেমাটোডা পর্বের ক্ষেত্রে। আবারও বললাম কোন পর্বের ক্ষেত্রে? নেমাটোডা পর্বের ক্ষেত্রে। ওকে, এতটুকু মাথায় রাখতে হবে। চলো আসো ইউসিলোমেট মানে যারা প্রকৃত সিলমযুক্ত, অর্থাৎ এরা ত্রিস্তরী। এদের দেহগহ্বরের চারিদিকে যে একটা আবরণ থাকে সেটা কিন্তু পেরিটোনিয়াম নির্মিত, এবং এটার উদাহরণ হচ্ছে মলাস্কা থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে প্রথম অধ্যায় থেকে অবশ্যই এটা তুমি একটু দেখে যাবা আর কি। চলো এর পরের দিকে দেখো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্যের একদম প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের শেষের দিকে পার্থক্য করে দেওয়া রয়েছে। আমার কাছে মনে হয় কিছু জিনিস তোমাদের দেখে দেওয়া উচিত। যেমন দেখো এখানে মাছ, তারপর উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এদের মধ্যে তুমি যেটা দেখে যেতে পারো সেটা হচ্ছে হৃৎপিণ্ড। ভাই মাছের হৃৎপিণ্ড হইতেছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অ্যাট্রিয়াম এবং আরেকটা হচ্ছে কি বলতো? ভেন্ট্রিকল। উভচরদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অ্যাট্রিয়াম এবং একটি ভেন্ট্রিকল। সরীসৃপদের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ, এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যতিক্রম কুমির। ব্যতিক্রম কোনটা? কুমির। ব্যতিক্রম কোনটা? কুমির। এই যে দেখো কুমিরের সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পাখি 4 প্রকোষ্ঠ, মানুষ কি সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। চলো আসি এরপরে দেখে দেখো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে আরেকটা তোমাদের সাথে আলোচনা করবো 10 নাম্বার, ক্লোয়েকা বা অবসারণী ছিদ্র। অবসারণী ছিদ্র মূলত কি জিনিস? এটা এমন একটা ছিদ্র যেই ছিদ্র দিয়েই এদের জনন, এদের রেচন সবকিছু হয় আর কি। মানে একটা ছিদ্র দিয়ে এক বা একাধিক কাজ, এক বলা যাবে না, একাধিক কাজ মানে করতেছে। মানুষের ক্ষেত্রে কি বলতো? জনন ছিদ্র আলাদা, রেচন ছিদ্র আলাদা, সবকিছু আলাদা আলাদা না বলতো? বা পায়ু ছিদ্র এটা একটা আলাদা। তাহলে ক্লোয়েকা বা অবসারণী হইতেছে যে একই ছিদ্র পথে জননের কাজ হবে, রেচনের কাজ হবে, সব কিছু হবে। তাহলে দেখো ক্লোয়েকা বা অবসারণী কাদের ক্ষেত্রে অনুপস্থিত? মাছদের ক্ষেত্রে অনুপস্থিত। এবং মানুষদের ক্ষেত্রেও কি দেখো প্রস্রাবের রাস্তা আলাদা, হাগুর রাস্তা কি আবার আলাদা। তার মানে কি আলাদা আলাদা পথে আলাদা আলাদা কাজ হচ্ছে। মানে আমাদের ক্লোয়েকা অনুপস্থিত বা অবসারণে অনুপস্থিত, বাট এই যে উভচর রয়েছে বা পাখি রয়েছে তাদের সবার ক্ষেত্রে কি এটা উপস্থিত। চলে আসি করটিক স্নায়ু। মাছদের ক্ষেত্রে দেখো এখানে লেখা রয়েছে 10 জোড়া, এরপরে 10 জোড়া, এরপরে 12 জোড়া। পাখিদেরও কত? 12 জোড়া। আর আমাদের করটিক স্নায়ু কত জোড়া বলো তো? আমাদের করটিক স্নায়ু কিন্তু 12 জোড়া। আমাদের করটিক স্নায়ু কি 12 জোড়া। চলো এরপরের দিকে আমরা চলে যাবো ঘাসফড়িংয়ের টপিকে। ঘাসফড়িংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছক হচ্ছে পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। বিশ্বাস করো ভাই এই জায়গাটা থেকে আমার মনে হয় মোস্ট অফ দেম পোলাপান তোমাদের কনসেপ্টে দারুণ একটা ঝামেলা রয়েছে। তারপরে দেখো সেই সময় তো কনসেপ্ট ক্লিয়ার করার সময় নাই, কয়েকটা জিনিস পড়াবো। দেখো 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। দেখো স্টারনাম খেয়াল করে দেখবা। ঘাসফড়িংকে যদি আমি চিন্তা করি, ঘাসফড়িংয়ের উপরের দিকে মানে পিঠের দিকে যেটা ওটাকে বলা হয় টার্গাম পার্ট, আর ঘাসফড়িংয়ের যেটা তলের দিক নিচের দিকে সেটাকে বলা হয় স্টারনাম পার্ট। তাহলে দেখো উপরের দিকে টার্গাম, নিচের দিকে স্টারনাম। রাইট, চলো আসো দেখো কি বলেছে। সাবজেনিটাল প্লেট। সাবজেনিটাল প্লেট, বাচ্চারা একটা জিনিস মাথায় রাখবা, সাব মানে নিচে, সাব মানে কি? নিচে। আর জেনিটাল বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? মানে প্রজনন রিলেটেড কোনো কিছু আর কি, তাই তো? পুরুষাঙ্গ রিলেটেড, বা স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীর যে সকল প্রজনন রিলেটেড পার্ট থাকে সেটা। তাহলে দেখো সাবজেনিটাল প্লেট, তাহলে বলো সাব মানে নিচে, সাবজেনিটাল প্লেট মানে কি? নিচে। তাহলে নিচে কোনটা থাকবে বলো তো? স্টারনাম। কারণ কি নিচের পাটের নাম হচ্ছে স্টারনাম আর উপরের পাটের নাম টার্গাম। তাহলে সাবজেনিটাল প্লেট তৈরি হবে স্টারনাম দিয়ে। ক্লিয়ার? কততম খণ্ডকের স্টারনাম দিয়ে? মনে রাখবা 9ম খণ্ডকের স্টারনাম দিয়ে। তাহলে দেখো কি বলেছে, সাবজেনিটাল প্লেট পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তৈরি হচ্ছে কত নাম্বার খণ্ডক দিয়ে? 9ম খণ্ডকের স্টারনাম দিয়ে। 9ম খণ্ডকের কি দিয়ে? স্টারনাম দিয়ে, টার্গাম না কিন্তু। চলে আসি স্ত্রীদের ক্ষেত্রে।
নবম খণ্ডকের স্টার্নাম প্রবর্তিত হয়ে ওভিপোজিটরে পরিণত হয়। তাহলে বলো তো ডিম পাড়ার যে অঙ্গ, ডিম পাড়ার অঙ্গকে বলা হয় ওভিপোজিটর। এটা কত নম্বর খণ্ডক থেকে তৈরি হয়? নবম খণ্ডক। নবম খণ্ডকের কোন অংশ, উপরের পার্ট নাকি নিচের পার্ট? নিচের পার্ট, যেটাকে বলা হয় স্টার্নাম। চলে আসি সঙ্গম অঙ্গ। এখানে দেখো লেখা রয়েছে অ্যানাল সার্কি। কি সার্কি? অ্যানাল সার্কি। অ্যানাল সার্কি মানে পায়ুপথ রিলেটেড, অ্যানাস মানে পায়ুপথ। দশম খণ্ডকের দেহখণ্ডকের উভয় পাশে একটা করে ছোট সঙ্গম অঙ্গ রয়েছে যা অ্যানাল সার্কি নামে পরিচিত। তাহলে তুমি বলো অ্যানাল সার্কি কততম খণ্ডকে? দশম খণ্ডক। কততম খণ্ডকে? দশম খণ্ডক। ইসিদের ক্ষেত্রে প্রয়োজন নাই। টার্গাম, দেখো এই যে দেখো খেয়াল করো, এটা স্টার্নাম, এটা টার্গাম। স্টার্নাম ছিল নিচের প্রান্ত আর টার্গাম হবে উপরের প্রান্ত। উপরের মধ্যে দেখো লেখা হচ্ছে সুপ্রা অ্যানাল পেট। ভাই সুপ্রা মানে উপরে, সুপ্রা মানে কি বলো তো? উপরে। তাহলে উপরের পাতকে কি বলা হয়? উপরের পাতকে বলা হচ্ছে কিন্তু টার্গাম। কি বলা হচ্ছে? টার্গাম। তাহলে দেখো ঘাসফড়িং এর 11তম খণ্ডকের টার্গাম, টার্গাম যেটা গঠন করে সেটা হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট। সুপ্রা অ্যানাল প্লেট মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে বলো তো সুপ্রা অ্যানাল প্লেট গঠন হতেছে, সুপ্রা মানে উপরে, তাহলে অবশ্যই উপরে থাকে টার্গাম, তাহলে টার্গাম দিয়ে। দেখো সাবজেনিটাল প্লেট, সাব মানে নিচে, তাহলে এটা গঠন হতেছে স্টার্নাম দিয়ে। কততম খণ্ডকের? খেয়াল করো, সুপ্রা অ্যানাল প্লেট 11 নম্বর খণ্ডকের, সাবজেনিটাল প্লেট 9 নম্বর খণ্ডকের। আর অ্যানাল সার্কি এটা গঠন হচ্ছে কততম? 10 নম্বর খণ্ডকে। কত নম্বর খণ্ডকে? 10 নম্বর খণ্ডকে। ক্লিয়ার এতটুকু জিনিস এটাতে? ওকে, আচ্ছা। আর এখানে দিকে দেখো ওভিপোজিটর। ওভিপোজিটর স্ত্রীদের ক্ষেত্রে কততম খণ্ডকে? নবম খণ্ডকে। শেষ, এতটুকু দেখো ইনশাল্লাহ কঠিন জিনিস ক্লিয়ার হয়ে যাবে। চলো রূপান্তরের ক্ষেত্রে চলে আসে। মেটামরফোসিস, রূপান্তর দুই প্রকার, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তর। এটা হচ্ছে ঘাসফড়িং এর ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তর। আচ্ছা, আরেকটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর কি জিনিস জানো? অসম্পূর্ণ রূপান্তর মানে যে বাচ্চা পয়দা হবে সেইটা এবং বড় প্রাণী দেখতে একই রকম। যেমন দেখো মানুষের পেট থেকে যে বাচ্চাটা তৈরি হয় বা যে বাচ্চাটা বের হয় সে দেখতে যেরকম, একটা বড় মানুষের দেখতে একই রকম, শুধু আকার আকৃতিতে পার্থক্য। এটাকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর, মানে বাচ্চা এবং মা দেখতে একই রকম। আর যদি এখানে বলা হয় সম্পূর্ণ রূপান্তর, আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি হবে জানো? বাচ্চা এবং মায়ের মধ্যে দৈহিক এবং বাহ্যিক অনেক ধরনের পার্থক্য থাকবে। অর্থাৎ বাচ্চা দেখতে মায়ের মতো না, বাচ্চা দেখতে মায়ের মতো না, এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। তাহলে চলো আসো, অসম্পূর্ণ রূপান্তরের উদাহরণ হচ্ছে ঘাসফড়িং এবং তেলাপোকা। ঘাসফড়িং এবং তেলাপোকা। আর সম্পূর্ণ রূপান্তরের উদাহরণ হইতেছে মৌমাছি এবং প্রজাপতি। মৌমাছি এবং প্রজাপতি। মনে রাখবা, দেখো নিম্ফ এবং লার্ভা দশার মধ্যে পার্থক্যটা কি? অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চাকে বলা হয় নিম্ফ, অসম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থাকে বলা হয় নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থাকে বলা হয় লার্ভা। চমৎকার একটা জিনিস খেয়াল করে দেখো, সম্পূর্ণ রূপান্তর মানে কি? মা এবং বাচ্চা যে পয়দা হবে তার মধ্যে অনেক দৈহিক এবং বাহ্যিক পরিবর্তন থাকবে, দেখতে তারা একরকম না, এবং তাদের রূপান্তরে 4টা ধাপ সুস্পষ্ট। ডিম, তারপর হয় লার্ভা, এরপর হয় পিউপা এবং এরপরে হয় ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। আর যারা সম্পূর্ণ রূপান্তর মানে ঘাসফড়িং এর রূপান্তরে 10-এ দেখা যায় মাত্র 3টা, ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে এখানে কিন্তু লার্ভা বলে কোনো কিছু নাই। তাহলে দেখো যারা সম্পূর্ণ তাদের 4টা, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। আর যারা ঘাসফড়িং এর অসম্পূর্ণ রূপান্তর তাদের ক্ষেত্রে ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রেখো আর কি এটাতে। চলো আসে এরপরে দিকে দেখো, এটা হচ্ছে আমরা এখন যাব রুই মাছের ক্ষেত্রে। রুই মাছের ধমনীতে আসবো আর কি। আমার কাছে খুবই খুবই প্রিয় একটা জায়গা হইতেছে এইটা, রুই মাছের ধমনীর এই জায়গাটা আমার কাছে খুবই একটা প্রিয় জায়গা, বুঝছো? কেন খুবই প্রিয় জায়গা আমি তোমাদেরকে বলি। এখান থেকে মোস্ট অফ দেম এমসিকিউ চলে আসতে পারে। চলো আসে দেখো সাবক্লাভিয়ান ধমনী। কি ধমনী বলো তো? সাবক্লাভিয়ান ধমনী। আচ্ছা, সাবক্লাভিয়ান মানেটা কি? এই যে এটা হচ্ছে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের নিচে তো বুক থাকে, তাই না? বক্ষ থাকে। তাহলে রুই মাছের সাবক্লাভিয়ান ধমনী কই রক্ত সাপ্লাই দেয়? দেখো বক্ষ পাকনা এবং বক্ষ চক্রের দিকে। সিলিয়াকো মেসেন্টারিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সিলিয়াকো মেসেন্টারিক। ওকে, সিলিয়াক এবং মেসেন্টারি এটা হচ্ছে পরিপাক রিলেটেড কথা আর কি। আমাদের পেটেও সিলিয়াক ট্রাঙ্ক রয়েছে, মানে পেটের নাড়িভুঁড়িতে যেইখান থেকে রক্ত সাপ্লাই হয়, তাহলে সিলিয়াকো মেসেন্টারিক সাপ্লাই দেবে পেটের নাড়িভুঁড়িতে। কোথায় কোথায়? পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় ইত্যাদি জায়গায়, মানে পরিপাক রিলেটেড যা কিছু আছে সব জায়গায়। প্যারাইটাল ধমনী, প্যারাইটাল মানে পাশে, অর্থাৎ দেহ প্রাচীরে সাপ্লাই দেবে। রেনাল মানে কিডনি, ইলিয়াক, ইলিয়াক মানে শ্রোণী পাখনা। কারণ আমরা কি জানি, আমাদের হিপ বনে মানে শ্রোণী পাখনা, শ্রোণী দেশ যেটা রয়েছে মানুষদের ক্ষেত্রে আর কি, শ্রোণীর হাড় ইলিয়াম, ইস্টেম এবং পিউবিস দ্বারা গঠিত। তাহলে ইলিয়াম দেবে হচ্ছে কোথায় বলো তো? শ্রোণী পাখনায়। আর কডাল মানে লেজে। কডাল মানে কোথায় দিবে? লেজে দিবে এই সাপ্লাইগুলো। ক্লিয়ার এতটুকু? ওকে, ভেরি গুড। এখানে একটা জিনিস আসো, আমার কাছে মনে হইতেছে এই যে দেখো রুই মাছের শিরাতন্ত্র খুবই
টাফ একটা বিষয়, বাট এখান থেকে তুমি একটা জিনিসের দিকে খেয়াল করবা, ডাক্টাস কুভিয়েরি। আবার বলো কি কুভিয়েরি? ডাক্টাস কুভিয়েরি। মনে রাখবা ডাক্টাস কুভিয়েরি হচ্ছে রুই মাছের শিরাতন্ত্রের পার্ট। রুই মাছের শিরাতন্ত্রের পার্টের নাম কি বলো তো? ডাক্টাস কুভিয়েরি, ডাক্টাস কুভিয়েরি। এবং রুই মাছের ক্ষেত্রে তাদের পোর্টাল সংবহন তন্ত্র দুইটা, একটা রেনাল পোর্টাল আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টাল, হেপাটিক পোর্টাল, রাইট? তাহলে রুই মাছের শিরা দুইটা, একটা রেনাল পোর্টাল আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল। কিন্তু তুমি তো জানো একটা জিনিস, সেটা হচ্ছে বলো তো মানুষের ক্ষেত্রে পোর্টাল সিস্টেম কয়টা? মানুষের পোর্টাল শুধুমাত্র একটা, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল। বাট রুই মাছের পোর্টাল কয়টা? দুইটা। চলো এরপর আমাদের পরিপাক অধ্যায়। পরিপাক অধ্যায় এখানে হরমোনের অনেকগুলো কাজ রয়েছে, হরমোনের লিস্ট। এর মধ্যে যে হরমোনের নামগুলো দেওয়া রয়েছে, তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি। গ্যাস্ট্রিন হরমোনটা যে কোষ থেকে খরিত হয়? যে কোষ থেকে খরিত হয়। চলো সিক্রেটিন, খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি একটা এমসিকিউ আসা প্রশ্ন, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। কোলেসিস্টোকাইনিন, ভাই কোলেসিস্টোকাইনিন আমার একটা প্রিয় একটা হরমোনের নাম, কারণ কোলেসিস্টোকাইনিন, কোলে শব্দের অর্থ হচ্ছে যে পিত্তথলি। তাহলে কোলেসিস্টোকাইনিন কোথায় কোথায় কাজ করবে? অবশ্যই পিত্তথলিতে কাজ করবে। মানে ও কি করে জানো? পিত্তথলিকে হঠাৎ করে একটা করে চাপ দেয়, সংকুচিত করলে পিত্তরস বের হয়। তাহলে পিত্তথলির উপরে কাজ করে কে? কোলেসিস্টোকাইনিন। আবার কোলেসিস্টোকাইনিন আরো একটা জায়গায় কাজ করে, সেটা হচ্ছে প্যানক্রিয়াসের উপরে, মানে অগ্নাশয়ের উপরে কাজ করে, যার অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। দ্যাটস ওয়াই কোলেসিস্টোকাইনিন কাজ করতেছে প্যানক্রিয়াসের উপরেও, আবার কোলেসিস্টোকাইনিন কাজ করে পিত্তথলির উপরেও, ভুলে যেও না। চলে আসো সোমাটোস্ট্যাটিন। ভাই সোমাটোস্ট্যাটিন মূলত অগ্নাশয় থেকে খরিত হয়, এটা একটা হরমোন। ওকে, এটা মূলত আসে ডেল্টা কোষ থেকে। কোন কোষ থেকে আসে? সোমাটোস্ট্যাটিন। এটা আসে DELTA, ডেল্টা সেল থেকে আসে। ওকে, এর কাজই হইতেছে সবাইরে বাধা দেওয়া। এর কাজই হইতেছে কি? সবাইরে কি করা? বাধা দেওয়া। মানে তুমি যেখানেই কম পাবা বাধা দিয়ে কম করা। এই যে যেমন হ্রাস পায় এবং ক্ষরণকে কি করে দেয়? কমায় দেয়। মানে যেখানেই দেখবা যে কোনো বাধা দেওয়া রিলেটেড, নেগেটিভ কাজ রিলেটেড, সেটাই করবে সোমাটোস্ট্যাটিন। ক্লিয়ার? এদিকে চলে আসো। এন্টারোগ্যাস্ট্রন, অপর নাম গ্যাস্ট্রিক ইনহিবিটর। গ্যাস্ট্রিক কি? ইনহিবিটর। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে, ঠিক আছে। এইদিকে লাস্টের দিকে একটা জিনিস এদিকে একটু খেয়াল করবো আর কি, সেটা হচ্ছে দেখো গ্রিলিন হরমোন। কি হরমোন বলো তো? গ্রিলিন নামক এক ধরনের আমাদের হরমোন রয়েছে আর কি, দেখো। এবং পেপটাইড ওয়াই মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। খাদ্য গ্রহণের আগে রক্তে গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, ক্ষুধার উদ্রেক হয়। তাহলে বলো ক্ষুধার উদ্রেক হয় কিসের কারণে বলো তো? গ্রিলিন হরমোনের কারণে। আর খাবার পরে যে আমরা তৃপ্তি পাই, আর এই পেট ভরে খাওয়া দাওয়া শেষ, এই তৃপ্তি যেটা হয় এটা পলিপেপটাইড ওয়াই হরমোনের কারণে। তাহলে বলো খাবার জন্য উদ্রেক জাগে গ্রিল খাবো, আর খাওয়ার পরে ঢেকুর তুলি PYY, মানে পেপটাইড ওয়াই হরমোনের কারণে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাবো। হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ, আমাদের রক্ত সঞ্চালন অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা, আমার প্রিয় একটা ছক। সেটা হচ্ছে দেখো এখানে প্রধান কপাটিকা তো 4টা, এর বাদেও ইন টোটাল কপাটিকা কিন্তু 6টা রয়েছে। এখান থেকে সৃজনশীল আসতে পারে। দেখো লেখা রয়েছে বাইকাসপিড, যার অপর নাম হচ্ছে মাইটাল বা দ্বিপত্রী। ট্রাইকাসপিড, অ্যাওর্টিক সেমিলুনার। এরপর দেখো পালমোনারি সেমিলুনার কপাটিকা, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, ইউস্টেশন কপাটিকা। এর মধ্যে একটা জিনিসের দিকে আমি যদি তাকাই, বাইকাসপিড কপাটিকা ধরে রাখো, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। মনে রাখবা বতে বাম বতে বাই। তাহলে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে যে প্রকোষ্ঠ মানে যে কপাটিকাটা থাকবে তার নাম হচ্ছে বাইকাসপিড। তার নাম কি বলতো? বাইকাসপিড, CUSPID। বাইকাসপিডের অপর নাম হচ্ছে মাইট্রাল, MITRAL। তাহলে বলো বাইকাসপিডের অপর নাম কি? মাইট্রাল। ক্লিয়ার? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে কপাটিকাটা থাকবে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড। আবারও বলো নাম কি? নাম ট্রাইকাসপিড, মনে জানা থাকে। এখন চলে আসো যে জায়গাটাতে, সেটা হচ্ছে আমি যদি এখানে দিকে একটা তাকাই, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে একটা রক্তনালী বের হয়ে যাবে, যাকে বলা হচ্ছে পালমোনারি ধমনী। নাম ধমনী হওয়া সত্ত্বেও এটা পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড, যেটা কিনা ফুসফুসে রক্ত নিয়ে যাবে, যার পরে সেটাকে পরিশুদ্ধ করবে। এই পালমোনারি ধমনীতে যে কপাটিকাটা থাকবে তার নাম যেহেতু পালমোনারি ধমনী, তার নামটা হবে পালমোনারি সেমিলুনার কপাটিকা। ক্লিয়ার? এরপরের দিকে একটা আসো, সেটা হচ্ছে যে ফুসফুস থেকে ভালো রক্ত নিয়ে লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে 4টা শিরা, যার নাম পালমোনারি শিরা, বাট এটা পরিবহন করবে অক্সিজেন যুক্ত রক্ত। আর এই ভালো রক্ত যখন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে এটা সারা দেহে চলে যাবে। এই সারা দেহে যাওয়ার জন্য যে মহাধমনী, এদের এখানে একটা কপাটিকা থাকে। এই মহাধমনীকে বলা হচ্ছে অ্যাওর্টা, মানে মহাধমনী। এই মহাধমনীকে বলা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। রাইট? তাহলে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা কার মধ্যে থাকতেছে? লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা। চলো থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, এই দুইটার ক্ষেত্রেই রাইট অ্যাট্রিয়াম
রাইট অ্যাট্রিয়াম কমন মানে ডান অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম এবং করোনারি সাইনাসের মাঝখানে যে কপাটিকা এটা করোনারি বা টিবেসিয়ান কপাটিকা, আর ইউস্টেশিয়ান কপাটিকা এটা রাইট অ্যাট্রিয়াম এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাঝখানে যে কপাটিকা, ইনফিরিয়র ভেনা ক্যাভা নিচ থেকে ঢুকবে, এইরকম জায়গায় নিচ থেকে ঢুকবে। তাহলে দেখো থিবেসিয়ান কপাটিকা এবং ইউস্টেশিয়ান কপাটিকা দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যাট্রিয়াম কমন, রাইট? তাহলে রাইট অ্যাট্রিয়াম প্লাস করোনারি সাইনাস এটার মধ্যে কপাটিকাকে বলা হয় থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, আর ইউস্টেশিয়ান কপাটিকার ক্ষেত্রে কি রাইট অ্যাট্রিয়াম এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। শেষ। চলো, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম দেখলেই মাথা ঘুরে যায়, তাই না? দেখলেই মাথা ঘুরে যায়। হাই হাই লিখবোটা কি? একটা জিনিস তোমাদের এখানে কয়েকটা জিনিস বলে দেয় আর কি। দেখো, সেটা হচ্ছে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রমের জন্য শ্বাস কেন্দ্র হচ্ছে চারটা। কয়টা শ্বাস কেন্দ্র বলো তো? চারটা শ্বাস কেন্দ্র, চারটা শ্বাস কেন্দ্র। বলো, এই চারটা শ্বাস কেন্দ্রের মধ্যে দেখো মনে রাখবা এক জোড়া থাকতেছে মেডুলা অবলঙ্গাটাই এবং আরেক জোড়া থাকতেছে পন্সে। তাহলে বলো তো পন্সে থাকে কয়টা? ইন টোটাল চারটা, পন্সে থাকে দুইটা, মেডুলা অবলঙ্গাটাতে থাকে কয়টা? দুইটা। ওকে, খেয়াল করে দেখো যারা পন্সের পাশে থাকে তাদের নাম হচ্ছে নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক। আবার বলো কি কি? নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক। আর যারা মেডুলার পাশে থাকে তাদের নাম প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। ভাই, প্রশ্বাস কেন্দ্রকে বলা হয় DOR SAL ডরসাল, RESPIRATORY ডরসাল রেসপাইরেটরি গ্রুপ, ডরসাল রেসপাইরেটরি গ্রুপ। সংক্ষেপে নাম হচ্ছে DRG, সংক্ষেপে নাম কি? DRG। আর নিঃশ্বাস কেন্দ্রের নাম হচ্ছে দেখো VRG মানে ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ। তাহলে ইন টোটাল শ্বাস কেন্দ্র চারটা, এর মধ্যে পন্সে থাকে দুইটা নিউমোট্যাক্সিক এবং অ্যানিস্টিক, আর মেডুলাতে থাকে দুইটা প্রশ্বাস কেন্দ্র যার সংক্ষেপের নাম হচ্ছে DRG এবং নিঃশ্বাস কেন্দ্র যার সংক্ষেপের নাম হচ্ছে VRG মানে ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ। চমৎকার যে জায়গাটাতে আসো সেটা হইতেছে আমরা জানি প্রশ্বাস এবং নিঃশ্বাসের প্রধান মাসেলের নাম হচ্ছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি। ভাই, ডায়াফ্রামের একটা স্নায়ু রয়েছে, এই ডায়াফ্রামের স্নায়ুর নামটা অনেকবার আসে, মনে রাখবা। ডায়াফ্রামের স্নায়ুর নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। তাহলে বলো ডায়াফ্রামে কোন স্নায়ু থাকে? ভেগাস ফ্রেনিক নার্ভ থাকে। বলো ডায়াফ্রামে কোন স্নায়ু থাকে? ডায়াফ্রামে কোন স্নায়ু থাকে? ফ্রেনিক স্নায়ু থাকে। আর যদি কখনো বলা হয় ফুসফুসে কোন স্নায়ু থাকে? ফুসফুসে থাকবে ভেগাস স্নায়ু। ফুসফুসে থাকবে কোন স্নায়ু বলো তো? ভেগাস স্নায়ু থাকবে ফুসফুসে। ক্লিয়ার? চলো, আর বেশি কিছু দেখুন এর মধ্যে থেকে। আমরা চলে আসবো এখন বর্জ্য এবং নিষ্কাশন অধ্যায়। বর্জ্য এবং নিষ্কাশন অধ্যায়ের মধ্যে দেখো জৈব 60% এবং অজৈব 40% থাকে। এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই ছকটা কিন্তু আমার মনে হয় প্রশ্ন যদি কঠিন আসে এই জায়গাগুলো থেকে আসতে পারে, একটু দেখে যাও, লাগলেও তো লাগতে পারে না। ইউরিয়া সবচেয়ে বেশি থাকে 2%। ওকে, ক্রিয়েটিনিন যেটা কিনা কিডনির প্রধান মার্কার সুস্থতার 0.07%। ক্রিয়েটিন 0.01%। ক্রিয়েটিন কিন্তু ভালো বস্তু আর ক্রিয়েটিনিন বর্জ্য পদার্থ। সোডিয়াম থাকে 0.35%, পটাশিয়াম 0.15%, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং ক্লোরাইড আয়ন এটা হচ্ছে 0.60%, 60%। ক্লিয়ার? এতটুকু এটা মাথায় রেখো। চলো, এখানে একটা জিনিস খেয়াল করো, অস্বাভাবিক কিছু উপাদান মূত্রে। দেখো গ্লুকোজ যদি যায়, গ্লুকোজ যাওয়া মানে সেটা কোন রোগ? ডায়াবেটিস মেলাইটাস। আর গ্লুকোজ মূত্রের সাথে যাওয়াকে বলা হয় গ্লাইকোসুরিয়া। ওই যে বিভিন্ন তামিল মুভি আছে না, সুরিয়া ভাই, সুরিয়া ভাই মানে সূর্য ভাইয়ের মতো। এবার দেখো প্রোটিন, প্রোটিন যদি যায় তাহলে কি বৃক্কের কোনো ইনফ্লামেশন থাকতে পারে, লিউকেমিয়া বা লিম্ফোসার্কোমা রোগ হতে পারে। যেহেতু প্রোটিন যায় সেটাকে বলা হয় প্রোটিন ইউরিয়া। চলো, লিপিড, লিপিড যদি যায় বৃক্কের রোগে সেটাকে বলা হয় লিপোরিয়া। বিলিরুবিন যদি যায় জন্ডিস রোগে হতে পারে, এটাকে বলা হয় বিলিরুবিন ইউরিয়া। রক্ত যদি যায় মূত্রের সাথে, এটা বিভিন্ন কারণে হতে পারে, বৃক্কে আঘাতের কারণে হতে পারে, এটাকে বলা হয় হেমাচুরিয়া। আমাকে যদি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, আমি বলবো এইটা। তাহলে মূত্রের সাথে রক্ত যাওয়াকে বলা হয় হেমাচুরিয়া। বলো, হিম মানে রক্ত, তাহলে বলো মূত্রের সাথে হেমাচুরিয়া মানে রক্ত যাওয়াকে কি বলা হয়? হেমাচুরিয়া। ক্লিয়ার? এতটুকু জিনিস। আর ডাইউরেটিক পদার্থ মানে যেগুলো খেলে বেশি বেশি পরিমাণে আমরা হিসু করতে চাই, চা, কফি এবং অ্যালকোহল, চা, কফি এবং অ্যালকোহল, এদেরকে বলা হয় ডাইউরেটিক পদার্থ। ডাইউরেটিক পদার্থ। আর রেচন বা অসমো রেগুলেশনে সহায়তা করে যে একটা হরমোন, হরমোনের নাম হচ্ছে ADH মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। চলো, এরপর আমরা চলে আসবো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে অঙ্গচালনার যে ছকটা তোমাকে পড়তে হবে সেই জায়গায় মাস্ট বি তুমি খেয়াল করবে, সেটা হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ। আমি আবারও বললাম কোন রাশির প্রকারভেদ? তরুণাস্থির প্রকারভেদ। চলে আসছে প্রশ্ন, তরুণাস্থির প্রকারভেদ ধরে রাখো 4 ধরনের: স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, শ্বেত তন্তুময়, চুনময় বা ক্যালসিফাইড। আগে আমি নিচ থেকে আসি। দেখো চুনময় বা ক্যালসিফাইডে যদি আমি উদাহরণে যাই তাহলে আমাদের এই যে এখানে একটা রয়েছে আর কি, আর একটা খুঁজে পাচ্ছি না, যে হোক, এই যে দেখো কশেরুকা। ওকে, কশেরুকা একটা রয়েছে এবং আরেকটা আমি নিলাম, সেটা হচ্ছে একটা হাড় নিলাম আর কি। দেখো এই যে এটা হচ্ছে একটা লং বন। তাহলে মনে রাখবা যে কোনো হাড়ের অগ্রপ্রান্তে, যে কোনো হাড়ের কি প্রান্তে? অগ্রপ্রান্তে যেই
যেই তরুণাস্থিটা থাকবে সেটাকে বলা হচ্ছে চুনময় তরুণাস্থি, কারণ হাড়ের প্রধান উপাদান চুন। তাহলে দেখো এটা হচ্ছে ফিমার, হিউমেরাস বা ফিমারের মস্তকে বা অগ্রপ্রান্তে যেই তরুণাস্থি থাকবে সেটার নাম হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড, সেটা একটা গেল। এরপরে দিকে চলে আসো, দেখো শ্বেত তন্তুময় মানেটা কি? এই যে দুইটা ভার্টিব্রা বা কশেরুকা, দুইটা কশেরুকার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে বা আন্তঃকশেরুকীয় চাতকি থাকে, এটা হচ্ছে শ্বেত টাইপের, দেখতে সাদা। তাহলে এটা হবে মূলত দুইটা কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে হবে। চলে আসো গুরুত্বপূর্ণ জিনিস, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। এই যে দেখো কান মলা দিতাছি, তাই না? এটা কি বলতো? স্থিতিস্থাপক। কারণ কি? কানটা যেমনি মলা দাও না কেন, কান তার আগের অবস্থায় চলে আসে। ইলাস্টিক। স্থিতিস্থাপক মনে রাখার জন্য দেখো এখানে তোমাকে লিখতে হবে, তোমরা অনেকেই জানো সেটা, তারপরে লিখে দিলাম ট্রিপলি। কি লিখে দিলাম? ট্রিপলি। ওকে, ট্রিপলি। ই মানে এক্সটার্নাল ইয়ার, ই মানে এপিগ্লোটিস এবং ই মানে ইউস্টেশন নালিকা। তাহলে দেখো এক্সটার্নাল ইয়ার মানে পিনা, বহিকর্ণ। তাহলে বলো এক্সটার্নাল ইয়ার মানে কি কর্ণ? বলো তো বাবা। বহিকর্ণ। কোথায় গেল? এই যে দেখো বহিকর্ণ বা পিনা। এরপরে ই মানে ইউস্টেশন নালিকা আর ই মানে এপিগ্লোটিস। মানে ট্রিপল ই বলতে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। ভাই পিত মানে হলুদ, পিত মানে কি? হলুদ। তাহলে এ বাদে যা কিছু থাকবে সবকিছু হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ বা হায়ালিনের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হচ্ছে দেখো নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর। ভুলটা যায় ঠিক এই জায়গাটাতে, দেখো কর্ণকুহর। কর্ণকুহর মানে কানের খৈল বা ময়লা যেখানে জমা থাকে ভেতরে, ওটাকে বলা হয় কর্ণকুহর। এটা হইতেছে স্বচ্ছ বা হায়ালিন। আর কানের যে বহিকর্ণ এইটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে কর্ণকুহরটা হইতেছে স্বচ্ছ বা হায়ালিন, আর বহিকর্ণ এটা হইতেছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। আর এইখানে দেখো সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি দ্বারা নির্মিত, মানে একদম ভ্রূণীয় অবস্থায় কেবল ভ্রূণ তৈরি হয়েছে। সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ এটা মূলত স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি দ্বারা নির্মিত। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। চলো আসি, দেখো এই যে একটা পার্থক্য, মাসেলের পার্থক্য, এটা আমাদের মানে গ ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। রৈখিক বা ঐচ্ছিক পেশি, মসৃণ বা অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এইখানে দিকে একটা খেয়াল করি আর কি, দেখো সেটা হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যার দিকে চলে আসো। রৈখিক পেশিতে কয়েকশো, মসৃণ পেশিতে একটি, আর হৃৎপেশিতে কয়টা? একটা। কিন্তু যদি কখনো মাথায় রাখো হৃৎপেশিতে সবচেয়ে বেশি থাকে মাইটোকন্ড্রিয়া। তাহলে বলো তো কি? মাইটোকন্ড্রিয়া। আমি আবারও বললাম, বলো কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে বলো হৃৎপেশিতে সবচেয়ে বেশি থাকবে কি? মাইটোকন্ড্রিয়া। কিন্তু ঐচ্ছিক পেশিতে সবচেয়ে বেশি থাকবে কি? বলো তো? নিউক্লিয়াস। সবচেয়ে বেশি থাকবে কি? নিউক্লিয়াস। রাইট? এতটুকু। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না হৃৎপেশির বিশেষ একটা বৈশিষ্ট্য, ইন্টারক্যালেটেড ডিস্ক। চলে আসছে আর কি, দেখো অবস্থান কোথায় কোথায় থাকে। আমরা আগে দেখবো অনৈচ্ছিক পেশি কোথায় থাকে। পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু, এখানে থাকে মূলত কি? অনৈচ্ছিক পেশি। হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম, এটা থাকে মূলত হৃৎপেশি। এ বাদে যাবতীয় যা কিছু মোটামুটি সবকিছুতে থাকে ঐচ্ছিক পেশি। চলো, এটা হইতেছে এখন আমাদের সমান এবং নিয়ন্ত্রণ অধ্যায়ের করটিক স্নায়ু, 12 জোড়া করটিক স্নায়ু। এটা দেখলেই মাথা ঘোরে, তাই না? আমি জানি মাথা ঘোরার মতো একটা টপিক আর কি এটাতে। 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে দেখো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, ওকে, অ্যাবডুসেন্স, ফেসিয়াল। 8 নাম্বার ভেস্টিবুলো কক্লিয়ার। ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি। আমি এখানে আসবো গুরুত্বপূর্ণ জিনিস, ভেস্টিবুলো কক্লিয়ার বা কি? অডিটরি। ওকে, এটা হচ্ছে 8 নাম্বার। এরপর দিকে চলে আসো 9 নাম্বার গ্লোসোফ্যারেঞ্জিয়াল, 10 নাম্বার ভেগাস বা নিউমোগ্যাস্ট্রিক, 11 নাম্বার স্পাইনাল অ্যাক্সেসরি এবং 12 নাম্বার হাইপোগ্লোসাল। এর মধ্যে সরাসরি আসে হাইপোগ্লোসাল। কত নাম্বার? হাইপোগ্লোসাল। গ্লোসাল মানে জিহ্বা, হাইপো মানে নিচে, জিহ্বার নিচে, মানে জিহ্বার চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে দেখো হাইপোগ্লোসাল এটা হচ্ছে 12 নাম্বার। সবচেয়ে বেশি যেটা আসতে পারে সেটা হচ্ছে ভেগাস স্নায়ু আর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তাহলে দেখো ভেস্টিবুলো কক্লিয়ার এটা হচ্ছে কানের ভেতরে থাকে। ওকে, ভেস্টিবুলো মূলত ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে, আর কক্লিয়ার মূলত আমাদের শুনতে সহায়তা করে। কক্লিয়ার শুনতে আর ভেস্টিবুলো ভারসাম্য রক্ষা করতে। তাহলে দেখো ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ কত নাম্বার? 8 নাম্বার। অপর নাম কি? অডিটরি। শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় সহায়তা করে। গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসাল মানে জিহ্বা, মানে কি? এটা জিহ্বা এবং ফ্যারিংস মানে ষড়যন্ত্রর এই এবং গলবিলের এইরকম জায়গাতে থাকবে আর কি। চলো, ভেগাস স্নায়ু সবচেয়ে বিস্তৃত স্নায়ু। সবচেয়ে যদি বলা হয় বিস্তৃত স্নায়ুর নামটা কি? সেটা হচ্ছে ভেগাস। এবং এটার 4টা শাখা রয়েছে, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক এবং পালমোনারি। মানে ল্যারিংস মানে কি? আমাদের এই যে ষড়যন্ত্র, এইখানে সাপ্লাই দিবে ভেগাস স্নায়ু। ল্যারিংস নিচে দিকে সে পরিণত হচ্ছে ফুসফুসে, এই ফুসফুসে সাপ্লাই দিবে কে বলতো? আমাদের ভেগাস স্নায়ু। এরপর দেখো এখানে হৃৎপিণ্ড থাকে, এখানে থাকে ভেগাস স্নায়ু, আর হৃৎপিণ্ডের সাইডে থাকে পাকস্থলী। ওকে, এটা থাকে মূলত ভেগাস স্নায়ু। তাহলে বলো ভেগাস স্নায়ু শাখা কয়টা? 4টা। এই যে দেখো ল্যারিংস থাকে ফুসফুস, ফুসফুস থেকে এখানে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের নিচে থাকে পাকস্থলী। আর যেহেতু পাকস্থলীকে বলা হয় গ্যাস্ট্রিক, এই জন্য এটার অপর নাম হচ্ছে কি? দেখো নিউমোগ্যাস্ট্রিক। নিউমো মানে বাতাস, গ্যাস্ট্রিক মানে হইতেছে কি? পাকস্থলী। তাহলে বাতাস মানে পালমোনারি, মানে ফুসফুসেও দেয়, আবার পাকস্থলীতেও যায়, দ্যাটস এটার নাম নিউমোগ্যাস্ট্রিক। এটা হচ্ছে 10 নাম্বার। এবং দেখো হাইপোগ্লোসাল 12 নাম্বার, আর স্পাইনাল অ্যাক্সেসরি কত নাম্বার? 11 নাম্বার। ক্লিয়ার? এখানে একটা জিনিসের দিকে খেয়াল করবে, একটা নাম্বার লিখবো, সেটা হচ্ছে 128। 128 কে বলা হয় সংবেদী স্নায়ু। আবার বলে 128 কে কোন স্নায়ু বলা হয় বলো তো ভাই? সংবেদী স্নায়ু। তাহলে কত? 1 মানে হইতেছে অলফ্যাক্টরি, 2 মানে অপটিক এবং 8 নাম্বার হচ্ছে
ভেস্টিবুলো-ককলিয়ার বা অডিটরি স্নায়ু, এদেরকে বলা হয় সংবেদী স্নায়ু। এদেরকে কোন স্নায়ু বলা হচ্ছে? সংবেদী স্নায়ু বলা হচ্ছে। চলো, চোখের ছবি, এটা নিয়ে তোমাদের সাথে একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে চোখের লম্বচ্ছেদ। ভাই, চোখের লম্বচ্ছেদ যেইটা, এটার সাথে ঘাসফড়িংয়ের যেই ওমাটিডিয়াম রয়েছে তাদের একটা ক্রস সিকিউ আসতে পারে, ক্রস সিকিউ আসতে পারে। মানুষের চোখ এবং ঘাসফড়িংয়ের চোখের মধ্যে একটা ক্রস সিকিউ আসতে পারে। তো মানুষের চোখের মধ্যে অনেকগুলো অংশ রয়েছে, স্তর হচ্ছে 3টা, স্ক্লেরা, এরপরে করেড এবং রেটিনা। এরপরে যে জায়গাটাতে ভুল যায় তোমাদের সাথে একটা চিন্তা করি, প্রকোষ্ঠ থাকতেছে 3টা। বলো ভাই, প্রকোষ্ঠ কয়টা? 3টা। ওকে, এর মধ্যে অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। মনোযোগ দাও, দেখো এটা তো লেন্সকে যেটা ধরে রাখছে তাদেরকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্স মানে ধরে রাখা। ওকে, লেন্সের সামনের দিকে যে একটা অংশ, এটাকে বলা হয় আইরিশ। এটাকে বলা হয় কি? আইরিশ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এটা এই যে সামনে দিকে, এটা হচ্ছে কর্নিয়া। তাহলে দেখো, এই যে আইরিশ আর এই যে কর্নিয়ার মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা অগ্রপ্রকোষ্ঠ, এটা অগ্রপ্রকোষ্ঠ। আবার এই আইরিশ থেকে লেন্সের মধ্যে যে ফাঁকা জায়গা, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এটা হচ্ছে কোন প্রকোষ্ঠ? পশ্চাৎ প্রকোষ্ঠ। আর লেন্স থেকে রেটিনার এই ভিতরে যে জায়গাটুকু, এখানে ভিট্রাস হিউমার থাকে, এটাকে বলা হয় ভিট্রাস প্রকোষ্ঠ। তাহলে বলো, প্রকোষ্ঠ কয়টা? অগ্র, পশ্চাৎ এবং ভিট্রাস প্রকোষ্ঠ। মধ্য প্রকোষ্ঠ বলে কোনো কিছু নাই, দেয়ার ইজ নো মধ্য প্রকোষ্ঠ। অগ্র, পশ্চাৎ আর ভিট্রাস। পশ্চাৎ মানে কিন্তু এই পেছনে না, পশ্চাৎ মানে আইরিশ থেকে লেন্সের মাঝখানে এই জায়গাটুকুকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। চিত্রটা ড্র করে যদি সম্ভব হয় আর কি। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাব, সেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। এখানে চমৎকার একটা জিনিস লেখা রয়েছে, সেটা হইতেছে দেখো অমরা বা প্ল্যাসেন্টা। ওকে, খেয়াল করে দেখো, 8 সপ্তাহের পর ভ্রূণ যখন প্রায় মানুষের অভাব লাভ করে তখন তাকে ফিটাস বলে। তাহলে বলো তো কত সপ্তাহ পরে? 8 সপ্তাহের পর থেকে তাকে মূলত ফিটাস বলা হয়। আর নিষেকের 12 সপ্তাহ পরে প্ল্যাসেন্টা গঠিত হয়। প্ল্যাসেন্টা মানে যে থলির ভেতরে আমরা থাকি, 12 সপ্তাহ বলে 4 মাস বলা হয়। তাহলে কত মাস? প্রায় 4 মাস না, প্রায় 3 মাস পরে, তাই না? 3, 4, 12, প্রায় 3 মাস পরে, 12 সপ্তাহ পরে। আর ফিটাস বলা হয় কখন বলো তো? মানে 8 সপ্তাহ বয়সের পর থেকে আর কি। চলো, এই যে মায়ের সাথে আমাদের বাচ্চাদের যে সম্পর্কটা থাকে, এই সম্পর্কটা একটা নালীর মাধ্যম দেওয়া হয়, এটাকে বলা হয় আম্বিলিকাল কর্ড। বাট পুষ্টি পদার্থ বলো, সবকিছু বিনিময় বলো, এটার মাধ্যমে তো হচ্ছে, তাই না? তাহলে এই যে প্ল্যাসেন্টার ক্ষেত্রে দেখো, অমরার মাধ্যমে ফিটাস এবং মাতৃদেহে যে সকল বস্তুর আদান প্রদান ঘটে, সেগুলা কি? খুবই গুরুত্বপূর্ণ এটা। ফিটাস থেকে মাতা, মা যা কিছু খাবে, মা যদি অ্যালকোহল খায় তাহলে বাচ্চার বডিতে অ্যালকোহল চলে যাবে, অ্যালকোহল সিনড্রোম দেখা দেবে। মা যদি পুষ্টিকর খাবার খায়, সেটা বাচ্চার বডিতে চলে যাবে অমরের মাধ্যমে। আর ফিটাস থেকে কি মা পায়? ফিটাস হাগুমতো করে অনেক ক্ষেত্রে, তার মানে বর্জ্য পদার্থ কিন্তু মায়ের বডিতে চলে আসে। তাহলে দেখো, ফিটাস থেকে মায়ের বডিতে আসে কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ। আর মাথা থেকে ফিটাসের বডিতে কি যাচ্ছে দেখো, অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, আয়ন যা আছে। অ্যালকোহল খেলে অ্যালকোহলও চলে যায়, নিকোটিন, বিড়ি, সিগারেট এই জন্য খাওয়া হয় না। এবং বিভিন্ন ধরনের ওষুধ এবং ভাইরাস এবং অ্যান্টিবডিও কিন্তু চলে যায় আর কি। রাইট, এতটুকু একটু মনে রাখো আর কি। আর বাচ্চার বডি থেকে, ফিটাস থেকে কি চলে যায়? কার্বন ডাই অক্সাইড এবং ইউরিয়া। চলো এরপরে দেখো, 3টে ভ্রূণীয় স্তরের পরিণতি। এটাতে আমি মনে হয় 5 স্টার দিতে বলবো আর কি, তোমাদেরকে 5 স্টার দিতে বলবো এটাতে, বুঝছো? এতটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমরা জানি ত্রিস্তরীয়, একটা একটোডার্ম, মেসোডার্ম আর একটা কি এন্ডোডার্ম। দেখো, আমরা জানি যা কিছু বাইরে থেকে দেখবা, চুল, নখ, খুর, ত্বক ইত্যাদি সবকিছু একটোডার্ম। ক্লিয়ার? মাসেল রিলেটেড যা কিছু আছে সব মেসোডার্ম, আর ভেতরের দিকে যা কিছু থাকতেছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। সহজ ভাষা, কিন্তু এখানে কিছু স্পেসিফিক জায়গা রয়েছে যে জায়গায় প্রথমে ভুল যাইতে পারে আর কি। দেখো, চোখ এবং অন্তঃকর্ণ, নামে বলা রয়েছে অন্ত, হওয়া উচিত ছিল এন্ডোডার্ম, বাট এটা কিন্তু একটোডার্মের অংশ। দাঁতের এনামেল মানে যে অংশটুকু হলুদ হয়ে যায়, দাঁতের এনামেল একটোডার্মের অংশ। সমগ্র স্নায়ুতন্ত্র মানে আমাদের ব্রেন বা স্পাইনাল কর্ড সবকিছু কিন্তু আসে একটোডার্ম থেকে। ব্রেনের কথা শুনে অনেকে মনে করবে, কিরে ভাই, এটা তো সবচেয়ে সফিস্টিকেটেড জিনিস, এটা তো এন্ডোডার্ম থেকে আসা উচিত। এটা এন্ডোডার্ম থেকে আসে না, এটা আসে একটোডার্ম থেকে। মেসোডার্ম থেকে চলে আসে আর কি। দেখো, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকাতন্ত্র, রেচন জননতন্ত্র, পৌষ্টিক নালীর বহি আবরণ ইত্যাদি। এইখানে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ডার্মিস। দেখো, ডার্মিস এবং কয়েক ধরনের আইস। এবং আর একটা কথা লেখা রয়েছে, দেখো, দাঁতের ডেন্টিন, এইটা হচ্ছে কাহিনী। দাঁতের ডেন্টিন আর দাঁতের এনামেল বাইরের জিনিস, এটা হচ্ছে একটোডার্ম, আর দাঁতের ডেন্টিন এটা এনামেলের ভেতরের জিনিস, এই জন্য এটা আসে মেসোডার্ম থেকে। আবার দেখো, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র এবং জননতন্ত্র। কঙ্কালতন্ত্র কত নম্বর অধ্যায়? 7। রক্ত সংবহন তন্ত্র কত নম্বর অধ্যায়? 4। রেচনতন্ত্র কত নম্বর অধ্যায়? 6। এবং জননতন্ত্র কত নম্বর অধ্যায়? এটা হচ্ছে আমাদের 9 নম্বর অধ্যায় আমরা পড়তেছি। তাহলে বলো তো কত অধ্যায়? 4, 6, 7, 9। এই 4টা অধ্যায় মূলত মেসোডার্ম নিয়ে আলোচনা করছে। 4, 6, 7, 9 এইভাবে মনে রাখলে তুমি পারবে। রক্ত সংবহন, বর্জ্য এবং নিষ্কাশন,
চলন এবং অঙ্গচলন আর মানব জীবনের ধারাবাহিকতা, মানে জনন নিয়ে কথা বলেছে আর কি। তাহলে 4, 6, 7, 9 সবকিছু আসে মেসোডার্ম থেকে। চলো এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে যেটা পাই সেটা হচ্ছে 5টা পাই, বুঝছো? 5 মানে শ্বসন তন্ত্র। কি তন্ত্র? শ্বসন তন্ত্র পাই মূলত আমরা এন্ডোডার্ম থেকে। এটা কিন্তু ওইটার মধ্যে পড়ে নাই, মেসোডার্মের মধ্যে পড়ে নাই আর কি। ওকে, শ্বসন তন্ত্রে এইখানে রয়েছে থাইরয়েড, এরপরে দেখো থাইমাস গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়, যকৃৎ এবং অগ্নাশয়। এরপরে দেখো লেখা রয়েছে মধ্যকর্ণের আবরণ। এখানে আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, মধ্যকর্ণের আবরণ। নাম মধ্য তোমরা দিয়ে দিতে পারো মেসোডার্ম, মধ্যকর্ণের আবরণ হচ্ছে কোনটা বলো তো? এন্ডোডার্ম। তাহলে তোমাদের কয়েকটা জিনিসই দেখে বলি, অন্তকর্ণ আসছে একটোডার্ম থেকে, বাট মধ্যকর্ণের অংশ আসছে এন্ডোডার্ম থেকে। দাঁতের এনামেল একটোডার্ম আর দাঁতের ডেন্টিন মেসোডার্ম। ক্লিয়ার? আর 4, 6, 7, 9 এই অধ্যায়গুলো আসছে মূলত মেসোডার্ম থেকে, আর 5 অধ্যায় মানে শ্বসন রিলেটেড যা কিছু সেটা আসে এন্ডোডার্ম থেকে। আল্লাহ তাআলা চাইলে কমন পড়ে গেছে আর কি তোমাদের এখান থেকে। ওকে, চলো প্রতিরক্ষা স্তর। আমরা জানি আমাদের দেহের প্রতিরক্ষা স্তর 3টা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের প্রতিরক্ষা স্তর। এই প্রতিরক্ষা স্তরের মধ্যে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলো লেখা রয়েছে আর কি। মনে রাখবা তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এইটার মধ্যে থাকে লিম্ফোসাইট, অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ। লিম্ফোসাইট বলতে মূলত বি লিম্ফোসাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে অ্যান্টিবডি যদিও বা বি লিম্ফোসাইটই ধরে রাখো, অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ। এটা হচ্ছে তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে জীবাণু খেয়ে ফেলা, ফ্যাগোসাইটোসিস মানে মারণ কোষ বা এনকে সেল, কমপ্লিমেন্টস, সাইটোকাইনস, ইন্টারফেরন। ভাই ইন্টারফেরনের দুটো কথা বলা রয়েছে। ইন্টারফেরন মেরে ফেলে কাকে? ভাইরাস ক্যান্সার। ইন্টারফেরন কাকে মারে? ভাইরাস এবং ক্যান্সারকে। অ্যাকিউট ফেজ প্রোটিন, প্রদাহ বা ইনফ্লামেশন, জ্বর এবং রক্ততঞ্চন। তাহলে যদি কখনো বলা হয় নিচের কোনটি দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়, আসতেই পারে, তুমি জাস্ট একবার পড়ে নিবা এটাতে। আর এগুলো বাদে সবকিছু হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ত্বক, লোম, সিলিয়া, কানের ভেতরে যে সিরমেন থাকে সেটা, অশ্রু, শ্লেষ্মা, লালা, পাকস্থলীর অ্যাসিড। এই যে দেখো পাকস্থলীর অ্যাসিড কিন্তু প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। এনজাইম, রেচন এবং জননতন্ত্রের অ্যাসিড, মাইক্রোবায়োম, মলত্যাগ এবং বমি, এটা হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। মাথায় রাখো কিন্তু গুরুত্বপূর্ণ 2, 3 তো পারি, 2টা যদি মনে রাখো তাহলে দেখবে একে তুমি পেরে যাইতেছো আর কি। ওকে, এরপরে দেখো আমাদের এই যে হাম রোগ হইতেছে না, ওকে, মিজেলসের মাধ্যমে, যেটা হাম রোগের মাধ্যমে অনেক বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে। ইপিআই শিডিউল ডি, এই ইপিআই মানে হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সটেন্ডেড না, এক্সপ্যান্ডেড হবে, EXPANDED, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে হাম এবং রুবেলা এবং হাম। এখানে এই হাম এবং রুবেলার টিকাকে বলা হইতেছে MR, এম মানে মিজেলস, আর মানে রুবেলা। এইটা মূলত প্রথম দেওয়া হবে যখন বাচ্চার বয়স 9 মাস পূর্ণ হবে। 9 মাস পূর্ণ হইলে তাকে দিব, আগে দেওয়া যাবে না আর কি এটাতে। ওকে, আচ্ছা, আর শুধুমাত্র হামের মানে মিজেলসের টিকা দিব 15 মাস বয়স পূর্ণ হলে। তাহলে বলো তো হামের টিকা সাধারণত কয়টা পাই? 2টা পাই। একটা হচ্ছে 9 মাস পূর্ণ হইলে, ওকে, আরেকটা পাই কত মাস পূর্ণ হইলে? 15 মাস পূর্ণ হইলে আর কি। ক্লিয়ার? এটা কিন্তু আসার মতো একটা জিনিস। আচ্ছা, এরপরে দিকে দেখো আমাদের জিনতত্ত্ব এবং বিবর্তনের লাস্টের দিকে যেটা আমি বলেছি, এখানে অনেকগুলো একটা ছক দেওয়া রয়েছে। এই ছক থেকে প্রশ্ন আমার মনে হয় তোমরা পেয়ে যাবা, বুঝছো? এর মধ্যে একটা লাস্টের দিকে দেখো লেখা হচ্ছে আর্কিওজোইক। আর্কিও মানে হচ্ছে একদম প্রাচীন, প্রস্তর, তাহলে এটা কোনো জীবাশ্ম নাই এইখানে আর কি। চলো আসো মেসোজোইক, এইখানে মাথায় খুবই চমৎকারভাবে ঢুকে রাখো। মেসোজোইকে দেখো নিচ থেকে যাবা, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। ট্রায়াসিক ছিল 22.5 কোটি বছর আগে, জুরাসিক পার্ক মুভি ছিল 16.5 কোটি বছর আগে, ক্রিটেসিয়াস 13.5 কোটি বছর আগে, এবং এটাকে বলা হয় সরীসৃপের যুগ। কিসের যুগ বলা হয়? সরীসৃপের যুগকে বলা হচ্ছে। চলো আসো এখানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হইতেছে মানুষের উদ্ভব। কিসের উদ্ভব? মানুষের উদ্ভব। প্লিওসিন, 2 কোটি বছর আগে মানুষের উদ্ভব। 2 কোটি বছর আগে কি? মানুষের উদ্ভব। মাথায় যেন থাকে এই জায়গাটাই, এতটুকু পড়াইছে, বেশি পড়াই নাই কিন্তু। চলো সবার শেষে দেখো লেখা রয়েছে প্রাণীর আচরণ। এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ট্যাক্সিস মানে গমন। কার দিকে গমন? কোন একটা উদ্দীপনার দিকে গমন আর কি, তাই না? ট্যাক্সিসের সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে, দেখলাম পজিটিভ ট্যাক্সিস, নেগেটিভ ট্যাক্সিস। চলো আসো বিভিন্ন ধরনের ট্যাক্সিস। ফটো মানে আলোর প্রতি, থার্মো মানে কি বলতো? তাপ উদ্দীপনা, তাপের প্রতি কোনো জিনিস। ওকে, এরপরে চলো আসো হাইড্রো মানে পানি। ওকে, পানির প্রতি প্রতিক্রিয়া। কেমোট্যাক্সিস, রাসায়নিক জিনিসের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। জিওট্যাক্সিস, এটা গুরুত্বপূর্ণ। জিও মানে হচ্ছে মধ্যাকর্ষণের প্রতি, যেই প্রাণীর সারা, মধ্যাকর্ষণের প্রতি যেই প্রাণীর সারা। থিগমোট্যাক্সিস মানে স্পর্শের প্রতি অনুভূতি, গুরুত্বপূর্ণ জিনিস। রিও মানে প্রবাহমান পানির প্রতি, যেমন নদীর পানির প্রতি এইটা। গ্যালভ্যানোমিটার মানে গ্যালভ্যানোট্যাক্সিস, বিদ্যুৎ প্রবাহের প্রতি প্রাণীর সারা। সোনোলজি বা ফোনোলজি মানে শব্দের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। দেখো অ্যানিমোট্যাক্সিস খুবই গুরুত্বপূর্ণ, বায়ুর প্রতি প্রাণীর প্রতিক্রিয়া।
ট্যাক্সিস, স্টেরো মানে হচ্ছে মসৃণ, তাহলে মসৃণ তল বা সমতলের প্রতি প্রাণীর যে সারাদান, এই সাপেক্ষ ক্রিয়া যেটা আছে সেটা দরকার নাই, তাহলে স্টেরোট্যাক্সিস। অ্যানিমোট্যাক্সিস মানে বাতাস, গুরুত্বপূর্ণ জিনিস এইটা। সোনোট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, রিও মানে হচ্ছে প্রবাহমান স্রোত, থিগমোট্যাক্সিস মানে স্পর্শ, আর জিও মানে হচ্ছে মধ্যাকর্ষণ। লাস্টের দিকে একদম যে জায়গায় আসবে দেখো, দিকমুখিতার উপরে ভিত্তি করে ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস এবং ট্রোপোট্যাক্সিস। এর মধ্যে দেখো সবার আগে যেটা আমি পড়বো সেটা হচ্ছে নেমোট্যাক্সিস এবং মেনোট্যাক্সিস, এই দুইটা যাব। ভাই মনে রাখবা, নেম মানে নাম, নামকে মনে রাখতে হয়। তাহলে নেমোট্যাক্সিস এটা হচ্ছে স্মৃতিমূলক সারাদান, স্মৃতিমূলক সারাদান। তাহলে মেনোট্যাক্সিস কি? মেনোট্যাক্সিসটা হইতেছে দিকমুখিতা কোনো কৌণিক ধরনের। তাহলে এই ধরনের ট্যাক্সিস প্রাণীর দিকমুখিতা কোন ধরনের থাকে বলো তো? কৌণিক ধরনের। তাহলে দেখো এটা হচ্ছে যেমন সূর্যের প্রতি পিঁপড়ার চলন, এটা হচ্ছে মেনোট্যাক্সিস। তাহলে দিকমুখী কৌণিক দিক থাকে মেনো, আর মানে স্মৃতিচারণ করে কি? নেমকে স্মৃতিচারণ করা হয়। এবং এইটা ওই যে বাদুর যখন রাত্রেবেলা যায় না, ওইখান থেকে যদি কোনো কিছু তুলে না হয় সেটা ভুলে যায় আর কি। এখন আসো ক্লাইনোট্যাক্সিস। কি ট্যাক্সিস? ক্লাইনোট্যাক্সিস। এই সকল প্রাণীর কোনো জোর সংবেদ অঙ্গ থাকে না, এবং এটা সমস্ত অংশ জুড়ে তারা কোনো জিনিসের প্রতি মানে সারা অনুভব করে আর কি। যেমন খেয়াল করো, এটার উদাহরণ হচ্ছে ব্লোফ্লাই এবং বাটারফ্লাই লার্ভাই, এই ধরনের ট্যাক্সিস দেখা যায়। এরপরে দেখো টেলোট্যাক্সিস, এটি হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান, শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান। যেমন মৌমাছি ঘুরে ফিরে ফুলের কাছে যাবে। এরপরে দেখো লেখা রয়েছে কি? ট্রোপোট্যাক্সিস। ট্রোপোট্যাক্সিস এটি হচ্ছে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপন একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক ট্যাক্সিস। কি ট্যাক্সিস? ভারসাম্যমূলক ট্যাক্সিস, যেমন উকুনে থাকে। তাহলে বলো তো এই জায়গাটাতে সেটা হচ্ছে টেলোট্যাক্সিস, শক্তিশালী ট্যাক্সিস, যে কোনো একটার দিকে যাবে উদ্দীপনা যতই হোক। আর এইখানে দেখো ট্রোপোট্যাক্সিস, এটা উদ্দীপনা একাধিক থাকতে পারে এবং ওরা ভারসাম্য রক্ষা করে, দুই উদ্দীপনার প্রতি ভারসাম্য রক্ষা করে। এবং উদাহরণটা কি বলতো? উকুন। উদাহরণটা কোনটা? উকুন। তাহলে এখান থেকে এতটুকু জিনিস দেখবা, সেটা হচ্ছে নেমোট্যাক্সিস স্মৃতিমূলক, মেনোট্যাক্সিস কৌণিক দিকমুখিতা, ট্রোপোট্যাক্সিস ভারসাম্যমূলক ট্যাক্সিস, এবং সেটা হচ্ছে উকুনে পাওয়া যায়। এর মাধ্যমে শেষ হইল তোমাদের লাস্ট ভিউ, এইচএসসি 26-এর লাস্ট ভিউ টপিক সমূহ। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো করে পরীক্ষা দেওয়া। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পারছি। ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে ভালো পরীক্ষা দেশে জানিও। আর অ্যাডমিশনে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।